হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন্থ প্রিন্স অ্যানিমের এপিসোড 20। যদি আপনারা আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া সেভেন্থ প্রিন্সের প্লেলিস্টটি চেক করতে পারেন, সেখানেই সব এপিসোড একসাথে পেয়ে যাবেন। তো গাইস, আমি আগেই বলেছিলাম এখন সেভেন্থ প্রিন্সের যে কয়টা এপিসোডই আসবে প্রত্যেকটা এপিসোডেই থাকবে শুধু অ্যাকশন। আর আজকে গ্রিমের আপনারা এমন একটা রূপ দেখতে পাবেন যা হবে গ্রিমের নতুন একটা পার্সোনালিটি। তো গাইস, আজকের এপিসোডে মজার অনেক কিছুই দেখতে পাবেন। তো চলুন গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোড। এপিসোড 20 শুরুতেই আমরা দেখতে পাই সেলুম কিংডমে কিমেরা আক্রমণ করে দিয়েছে আর শহরের বিভিন্ন স্থানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর আমরা দেখি কিমেরা সেলুম কিংডমের প্রজাদের বিভিন্ন স্থানে তাড়া করে বেড়াচ্ছে আর প্রজারা এদিক ওদিক দৌড়ে যাচ্ছে। তখন একজন লোক মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। একটি কিমেরা তার উপর গাড়ি ছুড়ে মারে। গ্যালিলিয়া তার স্পাইডার দিয়ে ওইটা আটকে দেয়। এরপর ডালিয়া এবং তার সাথে থাকা দুইজন পোপ ওই কিমেরার দিকে এগিয়ে আসে। ডালিয়া ওই প্রজাদেরকে বলে, তোমরা এখান থেকে দ্রুত চলে যাও। ডালিয়ার সাথে থাকা পাদ্রীরা বলে, এখানে এসব কি হচ্ছে? ডালিয়া বলে, গ্যালিলিয়া দেখো। গ্যালিলিয়া বলে, হ্যাঁ, মনে হয় শুরু হয়ে গেছে। ডালিয়া বলে, যা ভেবেছিলাম পরিস্থিতি তো তার থেকেও বেশি ভয়ানক মনে হচ্ছে। গ্যালিলিয়া বলে, না, প্রিন্স লয়েড সবকিছুই আগে থেকে প্ল্যান করে রেখেছে আর এখন আমরা শুধু প্ল্যান অনুযায়ী কাজ করব। এরপর গ্যালিলিয়া তার লাক্সা অন করে। এরপর একটা পাস্টের সিন দেখানো হয়। লয়েড বলছে, বড় বোন সারিয়া, আমি আপনার সঙ্গে পার্টিসিপেট করতে পারি? একটা কথা কি জানেন, আমিও চার্চের জন্য গান গাইতে চাই। তখন সারিয়া আর বাকিরা তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। অ্যালবার্ট বলে, হঠাৎ করে তোমার মনে গান গাওয়ার চিন্তা আসলো কিভাবে? কারণ আমরা তো এখন পোপের সেফটির বিষয়ে কথা বলছিলাম, যেন তাকে আমরা বাঁচাতে পারি। তখন লয়েড বোকা সাজে আর বলে, কিছুই হবে না, কোনো অ্যাসাসিনেশন হবে না আর কোনো অ্যাটাকও হবে না। আর এমনিতেও আমি তো তাদের গার্ড করা হেল্প করতে পারবো না, ছোট্ট মানুষ, বুঝে নিত। তখন গ্যালিলিওরা ভাবে, ওলাই কইতাছে কি? তখন অ্যালবার্ট একটু ভেবে বলে, আমার মনে হয় লয়েডের ড্রিল ক্যাথিড্রিলে থাকাটাই বেস্ট হবে। ঈশার বলে, আমিও তোমার সাথে গাইতে চাই। সারিয়া বলে, তবে তার জন্য তাকে রিহার্সেল করতে হবে। সিলভা বলে, আমি সাহায্য করব। গ্রিম বলে, মাস্টার, আপনি আবার এমন নতুন নাটক শুরু করলেন কে? লয়েড বলে, আসলে আমার এমনটা মনে হচ্ছে এই সব কিছুর পিছনের মাস্টার মাইন্ড আসলে পোপ। জেরিল বলে, আয়হা, কয় কি কইতাছেন আপনি এটা? লয়েড বলে, এটা তো একটা শিশুও বুঝে যাবে মাই ডিয়ার জেরিল। তার কাছে অনেক বেশি ফ্রি টাইম রয়েছে আর এ ধরনের কাজ করতে হাতে অনেক বেশি সময় আর সম্পদের প্রয়োজন। তখন গ্যালিলিয়াও তালে তাল মিলায়। সে বলে, হ্যাঁ, এটা তো একটা শিশুও বুঝে যাবে। লয়েড বলে, আর এজন্যই আমি গ্রেট অ্যাডমিন ফেস্টিভ্যালে আমি এখানে বিপদের অপেক্ষায় থাকবো। তো এখন সবাই গিয়ে একটু আরাম করো, কারণ পরবর্তীতে আর সময় পাবে না। এরপর আরাম তো থাক দূরের কথা, সারিয়া এসে লয়েডকে ঠেসে ধরে। সে বলে, চলো প্র্যাকটিসে। এরপরে বর্তমানের সিন দেখানো হয়। গ্যালিলিয়া আসলে ওই বিষয়টা ভাবছিল। গ্যালিলিয়া বলে, এর পেছনে যেই থাকুক না কেন, প্রিন্স লয়েড তাকে দেখে নেবে। আপাতত আমাদের এই শহরটাকে রক্ষা করতে হবে। এরপর সিন চেঞ্জ হয়। আমরা লয়েডের ওই 3টা বিশাল লাক্সাকে দেখতে পাই, যারা গীতানাকে ঘিরে রেখেছে আর গীতানের শরীরে অনেকগুলো লাক্সা ঢুকিয়ে দিয়েছে। গীতানে বলে, তুমি নিজেকে একজন সাধারণ প্রিন্স কিভাবে বলতে পারো? এরপর গিদানে তার আনহোলি এক্সকেলিবার দিয়ে লয়েডের লাক্সা কেটে বের হয়ে আসে। জেরিল বলে, সে তো লাক্সা কেটে ফেললো। গ্রিম বলে, আমি তো অবাক হচ্ছি, সে এত ধুলাই খাওয়ার পরও ঠিক আছে। এরপর গ্রিম ওই স্থান থেকে চলে যায় আর বলে, আমার সাথে দ্রুত চলো। আমরা যত দ্রুত বাকি শত্রুদের শেষ করতে পারবো তত দ্রুত এসে প্রিন্স লয়েডের সাহায্য করতে পারবো। জেরিল বলে, আমাদের তাকে সাহায্য না করাটা কি ঠিক হবে? সে তো অনেক রেগে আছে। গ্রিম বলে, সে তো ক্ষিপ্ত হবেই। সে এতদিন পর্যন্ত নিজেকে থামিয়ে রেখেছে, ওই সময় যা হয়েছিল আর এখন যা হয়েছে তারপরও। প্রিন্স লয়েডের কাছে মানুষ মানে হলো ম্যাজিক পোটেনশিয়াল, আর সে যখন তার চোখের সামনে এত জঘন্য একটা বিষয় দেখেছে, সে তো রাগ হবেই। জেরিল বলে, তাহলে আমরা চিন্তা কেন করছি? গ্রিম বলে, আসলে বিষয়টা এমন নয়। পোপ গিদান বলতে পারো সে পোটেনশিয়ালের একটা সিলেবাস। আমাদের দ্রুত ওই কিমেরাসগুলোকে শেষ করতে হবে এবং তার কাছে ফিরে আসতে হবে। এরপর আবার লয়েডের দিকে সিন চেঞ্জ হয়। গীতানে বলছে, ওই অ্যাটাকটা দেখে একটা বিষয় তো নিশ্চিত হয়ে গেছি, অ্যাঞ্জেল আর ডিভাইন পাথ এরা এখন কিছুই না আমার সামনে। মনে হচ্ছে তুমি অনেক বড় হর্তাকর্তা, তোমাকে আগে শেষ করতে হবে, তাহলে আমি পাপের আধারে আরো গভীরে ডুবে যাব। এরপর সে তার আনহোলি এক্সক্যালিবার ট্রান্সফর্ম করে। লয়েড বলে, ও, তো তুমি এমন ভাবছো? আসলে তুমি ভুল ভাবছো। ঠিক আছে, আসো তাহলে। এরপর সিন চেঞ্জ হয়। ক্রো এবং তার সাথে দুইজন আর্টস বিশপ দৌড়ে যাচ্ছে এবং তার কাক 3বার ডাক দেয়। ওইটা আবার র্যান দেখে ফেলে। র্যান বলে, 3বার কাকা করেছে, তার মানে পপি আসল মাস্টার মাইন্ড। এটা তো খুবই ভয়ানক। লয়েড ঠিক যেমনটা প্রেডিক্ট করেছিল। তার মানে বাকি যে আর্টস বিশপরা রয়েছে তারা সবাই নির্দোষ। তবে
এই আর্চবিশপ দান্তে তার মুখের উপর যে স্টিচেসগুলো রয়েছে এইগুলো দেখে যে কেউ তাকে সন্দেহ করবে। আর দান্তে তখন সাধারণ প্রজাদের সহযোগিতা করছিল। তখনই র্যানের পেছনে একটা কিমেরাস এসে দাঁড়ায়। অন্য যে আর্চবিশপটা রয়েছে সে বলে পিউরিফিকেশন। তখন ওই কিমেরাটা শেষ হয়ে যায়। র্যান বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনিও কি একজন আর্চবিশপ? তখন তো ওই পাগলায় র্যানকে দেখে লাফালাফি শুরু করে আর বলে মিস আপনি কত কিউট, আমি সব সময় তোমাকে রক্ষা করব। তখনই র্যান তার মুখের ওপর পয়জন ইউজ করে একটা ঘুষি মারে। র্যান বলে আরে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে তাকে মেরেই ফেললাম। এরপর আমরা দেখি না, আসলে ওই পাগলা পিসাব তখনও জীবিত ছিল। ওই পাগলাই বলে বাহ সেই মজা পেয়েছি, আমি আমার এই গাল আর জীবনেও ধোবো না। র্যান বলে না না এমনটা করবেন না, আপনার গালে বিষ লেগে আছে। আসলে গাইস ওই আর্চবিশপটা র্যানের উপর ক্রাশ খাইছে। এরপর আবার ওইদিকে আমরা দেখি অ্যানাস্তাসিয়া সিলভার উপর অ্যাটাক করে দিয়েছে। আর এই বিষয়টা দেখে ওই ক্যাথিড্রালে থাকা লোকেরা চমকে যায়। তখন ওই লোকেরা বলে আরে এটা তো আর্চবিশপ অ্যানাস্তাসিয়া, এখানে এসব কি হচ্ছে? অ্যানাস্তাসিয়া বলে আরে ধুরো, আমি চেয়েছিলাম এই হইচইয়ের মধ্যে তোমার মাথাটাই উড়িয়ে দিতে। সিলভা বলে একজন বিশপ হয়ে এইরকম বিষয়বস্তু ব্যবহার করা এটা তোমাকে মানায় না। অ্যানাস্তাসিয়া বলে একদম ঠিক বলেছ, তাই আমি এই পথ ছেড়ে দিচ্ছি। সিলভা বলে তার মানে আমি ঠিক ছিলাম। তো গাইস সিলভা হয়তো জানে না আসল মাস্টারমাইন্ড কে, তাই সে ভাবছে অ্যানাস্তাসিয়াই হয়তো আসল মাস্টারমাইন্ড। এরপর আবার সিন চেঞ্জ হয় ডালিয়া আর গ্যালিলিয়ার দিকে। তাদের ওপর একটা কিমেরা ফায়ার অ্যাটাক করেছে আর ওই কিমেরাটা পাগলের মতো হাসে। ডালিয়া বলে ওই মাঝখানের মনস্টারটা। তখন বুড়ো পাদ্রিটা বলে তার কাছে আমাদের সবার থেকে সবচেয়ে বেশি মানা রয়েছে। তখন ওই পাগলা কিমেরা বলে আমি হলাম গ্রিমর, একটা অভিশপ্ত বই। গাইস পাগলায় কয় কি, গ্রিমর তো গ্রিমের বই। গাইস এই পাগলায় মনে হয় ঢঙ্গি গ্রিম সাজছে, গ্রিমের বেশ ধরছে। তখন তো ডালিয়া গ্রিমরের ম্যাজিকের উপর ক্রাশ খায়া যায়। তখন ওই বুইরা পাদ্রি বলে এটা হতে পারে না। ডালিয়া বলে কি গ্রিমর কোনো শক্তিশালী কিছু নাকি? তখন ওই বুইরা পাদ্রি কয় আরে বোকা গাধা, তুমি এটার নাম শুনোনি? আজকালকার ছেলেমেয়েদের এটাই সমস্যা, কিছুই জানে না। এটাই সেই ভয়ানক ডিমন যেটা অনেক বছর আগে সেলুম কিংডমে ধ্বংসলীলা চালিয়েছিল, আর তখন একে সিল করে দেওয়া হয়েছিল। আর আমি যখন ছোট্ট ছিলাম বাবা মা শিশুদের ঘুম পাড়ানোর জন্য বলতো ঘুমিয়ে পড়ো, না হলে গ্রিমওয়ার এসে পড়বে। তো গাইস গ্রিমওয়ার অনেক ফেমাস ছিল, তবে তার গল্পটা প্রথম এপিসোডের পর থেকে তেমন একটা বিস্তারিতভাবে দেখানো হয়নি। যাই হোক ওই বুইরাই আরো বলে আয় হা কি হইব, সিল ভাঙ্গা গেছে, গ্রিমওয়ার তো বাইরে হয়ে গেছে। তখন ডালিয়া বলে তুমি চুপচাপ না ঘুমালে গ্যালিলিয়া বলে তোমাকে এসে নিয়ে যাবে। তখন ওই কিউট টাইপের পাদ্রিটা একটু ভয় পেয়ে যায়। তখন গ্রিম বলে আমি এসে পড়েছি। গাইস আসল ঘটনা হইতাছে এখানে সবাই ফাইট রেখা ফাইজলামি করতেছে। কিমেরা পাগলায় অবলগে মজা লইতাছে এবং ডালিয়া আর গ্যালিলিও তারাও মজা লইতাছে। তখন ওই কিমেরা আরো বলে হ্যাঁ আমি সেই গ্রিময়, আমাকে যে এখানে বন্দি করে রেখেছে, আমি এখন তার কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছি, সব টিরে ধরে ধরে ফুট করে দিমু। এরপর ফাটাবাসের মতো একটা চিল্লানি মারে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, হতে পারে ভয় পাওয়ার অ্যাক্টিং করছে, ওই পাদ্রি দুইজন বাদে। এরপর সিন চেঞ্জ হয় ক্রোর দিকে। তো ক্রো দৌড়ে যাচ্ছে আর ভাবছে আমার ক্রো মেসেঞ্জারগুলো তো ঠিকভাবে কাজ করছে, তবে সমস্যা হলো ওই ঘরের দিকে যাওয়া কি ঠিক হবে? যেখানে তারা সব প্রজাদের রেখেছে ক্রো সেই ঘরের কথা বলছে হয়তো। তখন আর্চবিশপ বাটস ক্রোকে বলে এই শোনো, আমার ডিস্ট্রাকশন হতে কোনো সমস্যা নেই, তবে তারপরে আমরা কি করব? হ্যাঁ আর একটা কথা শোনো, চার্চে যে ওই বুড়ি মহিলা আছে না, সে সবকিছু সামলে নেবে। সে দেখতে হয়তো বুড়ি, বাট সে ম্যাজিকে অনেক বেশি পারদর্শী। তবে যাই হোক না কেন আমার মতো শক্তিশালী নয়। ওই বেটা কি কইতাছি শোনো না। তখন তো ক্রো তার কথায় পাত্তাই দেয় না। ক্রো দৌড়ে যাচ্ছে আর ভাবে ক্রো মেসেঞ্জার তারাও অনেক অদ্ভুত বিহেভ করছে, বিশেষ করে এই টাউনের সেন্টারে, সেখানে কিছু তো একটা হয়েছে। এরপর ক্রো লাফিয়ে লাফিয়ে ছাদের ওপর উঠে যায়। এটা দেখে বাটস বলে আরে এ তো দেখছি একটু বেশিই ফাস্ট। এরপর ক্রো কিছু একটা দেখে চমকে যায়। এরপর বাটসও অনেক কষ্টে মষ্টে ওই ছাদের উপর ওঠে আর বলে শোনো তুমি সেভেন্থ প্রিন্সের চাকর বাকর অথবা যাই হও না কেন। তখন কিছু বলতেই যাবে তারা দুজন তাদের সামনে দেখে অনেক বড় একটা ড্রাগন। এটা হলো একটা এস র্যাঙ্ক কিমেরা আর এটা একটা ব্ল্যাক ড্রাগন। তখন আমরা দেখি ওই ড্রাগনের অ্যাটাকে ওই স্থানের লোকেরা সব এদিক ওদিক ছুটোছুটি করছে। বাটস বলে ওই এখন আমরা কি করব? এটা কেমন ধরনের প্রাণী রে ভাই, কথা বলছো না কেন? এরপর বাটস দেখে ক্রো তার পাশে নেই। সে দেখে ক্রো ওই ড্রাগনটির উপর ঝাঁপিয়ে পড়েছে। তখন বাটস অবাক হয়ে যায়। সে বলে কি সত্যি সে এত ভয়ানক মনস্টারের সাথে লড়াই করতে যাচ্ছে, তাও আবার কিছু না ভেবেই? তখন বাটসের দান্তের ওই কথাটা মনে পড়ে যায়। দান্তে বলেছিল বাটস পুরুষ মানুষদের এত পক পক করা উচিত নয়, আমাদের কথা বলতে হবে হাত দিয়ে। বাটস বলে
এখন তোমার কথা বুঝতে পেরেছি দান্তে, মনে হচ্ছে আমাকেও কিছু করতে হবে। এরপর বাথস তার ডিভাইন সরসারি অ্যাক্টিভ করে, তারপর সেও ওই কিমেরার উপর ঝাঁপিয়ে পড়ে আর বলে, মনে হয় এই মনস্টারটাকে মেরে আমি ভবিষ্যতের একজন গ্রেট আর্চবিশপ হয়ে যাব, দাঁড়াও আমিও আসছি। এরপর সিন চেঞ্জ হয় তাওয়ের দিকে, আমরা দেখি তাও একটা কিমেরার দিকে অনেক দ্রুত দৌড়ে যাচ্ছে, আর দুই টাকলা পাদ্রী এটা দেখে হা হয়ে তাকিয়ে আছে। তখন ওই কিমেরা বলে, ঠিক ওই সময় সে ফুলের পাপড়ির মতো বাতাসে ডুবে গেছে, ধীরে ধীরে বয়ে চলেছে, যার মাধ্যমে আমি আমার শত্রুর পুরো জীবনকে এক মুহূর্তেই দেখে ফেলেছি। 5 সেন্টিমিটার/সেকেন্ডে একটা ছবি চোখের সামনে ভেসে ওঠা, কিন্তু বাস্তবে সেটা সাউন্ড অফ স্পিডের থেকেও দ্রুত একটা আছাড় মারা, যেখানে তুমি তোমার পড়ে যাওয়াকে থামাতেও পারবে না। তখনও ওই দুই টাকলায় তাকিয়েছিল, আর ওই ক্যামেরাটি বলে, তো এখন তোমার মন ভরেছে? তোমার এই ছোট্ট জীবনটা পড়ে যাওয়া চেরি ব্লসামের মতো, কারণ আমার রাকা কিং হলো ওয়ান হিট কিল। এরপর আমাদের বলা হয় কিমেরা ফোর্থ ফোর্সেস, এর স্পেশালিটি ফলিং পাওয়ার ফিস্ট, আর এটা একটা এ র্যাঙ্ক কিমেরা। তখন ওই টাকলা দুইজন পাদ্রী বলে, এখন আমাদের কি হবে? এরপর ভাবে মার্শাল আর্টের বিষয় ভালোভাবে না জেনেও পরিষ্কার দেখা যাচ্ছিল ওই ঝুটিওয়ালা মাইয়ার অ্যাটাক আসলেই অনেক প্যাশনেট ছিল, দেখে মনে হচ্ছিল অসম্ভব। তারপরও সে ওই কিমেরার সাউন্ড অফ স্পিড ফিস্ট থামিয়ে দিয়েছিল। আরেক টাকলায় বলে, ঝুটিওয়ালা মেয়েকে পাছাড় মারার সময় মনে হচ্ছিল ওই কিমেরার সব হাত একসাথে এসে পড়েছে। এরপর এক টাকলায় বলে, ওই ঝুটিওয়ালা মাইয়া। আর এক টাকলায় বলে, তুমি কি ঠিক আছো? তখন ওই কিমেরা বলে, তোমাদের চিল্লাচিল্লি বন্ধ করো, আমি বলেছি না ফলিং ফিস্ট এক অ্যাটাকেই যাকেই ধরে তাকেই শেষ করে দেয়। তোমরা দুই গর্ধপ আমার কাছ থেকে এই কথাটা কি বারবার শুনতে চাও? আর তোমরা দুই ডাড়ি চেহারা একই রকম কেন? দেখলেই মাথায় রক্ত উঠে গেছে। তোমাদের দুজনকে আমি একসাথে শেষ করব। তখন ওই দুই টাকলা পাদ্রী সাবধান হয়ে একটু পিছনে সরে যায়। এতে ওই কিমেরা হাসতে শুরু করে। হঠাৎ তাও তার পিছনে উঠে দাঁড়িয়ে পড়ে। তার মানে তাও ওই কিমেরার এক অ্যাটাকে মরেনি। এটা ভেবে ওই কিমেরার হাসি বন্ধ হয়ে যায়। তখন ওই দুই টাকলায় আবার চিল্লানি মারে, ঝুটিওয়ালা মাইয়া। কিমেরা বলে, এটা অসম্ভব, হতে পারে না, তোমার তো মরে যাওয়ার কথা ছিল, তুমি নিজেকে পড়া থেকে বাঁচাতে পারতে না আর তোমার মাথা ফেটে মরে যেতে। এটা বলতে না বলতেই আমরা দেখি ওই কিমেরার একটি হাত তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাও বলে, কিন্তু আমি মাটিতে পড়ার আগেই নিজেকে সামলে নিয়েছি। একেবারে শেষ মুহূর্তে আমি একটা কোমল হাত ধরতে পেরেছিলাম, সেটা ভেঙে নিয়ে আমি আমার কুশনের মতো ব্যবহার করেছি। কিমেরা বলে, সবচেয়ে এটাই ভালো হতো তুমি তোমার জীবনকে শেষবারের মতো দেখে নিতে। তাও বলে, অ্যাকচুয়ালি আমার জীবন আমার সামনে উল্টে যায়, সেটাও আবার এক মুহূর্তের জন্য। তখনই আমার কিছু মনে পড়ে, রাক্কা কিং দ্য ফলিং ফ্লাওয়ার ফিস্ট, একটা ফ্যান্টম মার্শাল আর্ট স্টাইল যেটা এক জেনারেশনেই শেষ হয়ে গিয়েছিল। আর হয়তো প্রাণশক্তির মেইন যে রাকাকিনের ফলিং ফিস্টের ফাউন্ডার ছিল, সেই হয়তো ওই কিমেরার ভেতর আছে। তখন ওই কিমেরার মাথা আউলাইয়া যায়। ওই কিমেরা বলে, আমার এই রাকা কিং আরো বেশি পারফেক্ট হয়ে যায় যখন আমি এই কিমেরা বডিটা পেয়েছি। এই 6 আইয়ের জন্য সুপার হিউম্যান রিফ্লেক্স যেটা কারো কাছেই হতে পারে না, আর অনেক বেশি শক্ত করে ধরার টেকনিক 6 হাত থাকার কারণে আরো বেশি সহজ হয়ে গেছে। আর ইনস্ট্যান্ট অ্যাটাক এর যতই প্রশংসা করি না কেন কম হয়ে যায়। আর তোমার এত বড় সাহস তুমি আমার বডি নিয়ে? তখনই তাও বলে, তুমি এত শক্তিশালী কেন হতে চাও? তখন ওই কিমেরাটি তাওয়ের মুখোমুখি অবস্থানে দাঁড়ায়, আর দুই টাকলায় তাওয়ের জন্য চিয়ার করে। তাও বলে, আমি লাখ লাখ ঘুষি মেরেছি, ট্রেনিং করতে করতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি এমনটা কেন করেছি? অন্যের জন্য না, আমি আসলে এটা করেছি পপুলার হওয়ার জন্য। ওই কিমেরাটি বলে, যত সব পাগলামি, তুমি এমন একটা সিক্রেট ফাইটের জন্য এসব ছেলে খেলার লক্ষ্য নিয়ে এসেছো? তোমার মাথা কি ঠিক আছে? তখন তাও বলে, আর তুমি তুমি আগে তোমার নিজের চেহারা তো দেখো, আর তুমি বলছো এটা ছেলে খেলা। এরপর তাও তার ঝুঁটি খুলে ফেলে আর বলে, আমি তোমার কাছে কোনোভাবেই হারবো না, বিশেষ করে তখন যখন তুমি মনুষ্যত্বই ছেড়ে দিয়েছো। তখন কিমেরা একটা বিষয় ভেবে অবাক হয়ে যায়। সেভাবে তার ব্রিদিং, তার কি টেকনিক, তার এই অ্যাটাক স্টাইল, আমি এটা জানতাম। আমি বুঝতে পারছি না গডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব নাকি তাকেই দোষ দেব। আমি আবার তার মুখোমুখি হয়েছি। এরপর ওই কিমেরার একটা পাস্টের সিন দেখানো হয়। সেখানে কেউ একজন বলছে, যদি একবার ব্যর্থ হও তাহলে 1000 বার জেতার চেষ্টা করো। তখন একটি বুড়ো লোক হেঁটে যাচ্ছিল আর মাটিতে একজন যুবক পড়েছিল। সে বলে, এটা ইললজিক্যাল। এরপর আরও বলা হয়, শুধু একটা হারের জন্যই নিজের আত্মবিশ্বাস হারানো উচিত নয়। আর ওই মাটিতে পড়ে থাকা যুবকটি বলে, আমি তার থেকে অনেক বেশি লজিক্যাল। এরপর বর্তমানের সিন দেখানো হয়। ওই কিমেরাটি বলে, আমি মানুষ হওয়ার পরিবর্তে কিমেরা হওয়াটা বেশি যোগ্য মনে করেছি। মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী একটা সুপার হিউম্যান বডি পাওয়াকে বেশি যোগ্য মনে করেছি। আর ওই মেয়েটা বলছে, আমি কিছু হারিয়ে ফেলেছি। কিছুদিন আগে জন্ম নেওয়া মেয়েটা আমাকে শেখাবে আমি ঠিক না ভুল।
এটা হতে পারে না। সে কি আমার উপর সরাসরি আবার অ্যাটাক করবে? তখন তাও একসাথে অনেক বড় একটা কি টেকনিক জমা করে। ওই কিমেরা বলে আমি তাকে এখানেই শেষ করে দেব। গর্দভ মেয়ে কোথাকার। তখন তাও তার অনেকগুলো কি টেকনিক একসাথে জমা করার পরে মুহূর্তের মধ্যে ওই কিমেরার সামনে এসে পড়ে। তখন ওই কিমেরা ভাবে আমার কাছে এখন এমন মনে হচ্ছে চেরি ব্লসামের পাপড়ি যেন আমার সামনে উড়ে এসেছে। তখন ওই কিমেরার আরও একটি পাস্টের সিন দেখানো হয়। ওই কিমেরা তখন একজন রাকা কিং এর মাস্টার ছিল। সে বলছে দয়া করে আমার টেকনিক তোমাদের শিখতেই হবে, আর তোমরা যদি না শেখো তাহলে রাকা কিং হারিয়ে যাবে। তার স্টুডেন্টরা বলে কিন্তু তুমি তো ইয়াকা কিং এর কাছে হেরেছ, তুমি অনেক বৃদ্ধ হয়ে গেছো, এসব এখন ছেড়ে দাও। তখন ওই মাস্টার বলে সব শেষ, তোমার এত চেষ্টা, তোমার এত পরিশ্রম সবকিছুই বৃথা। শুধু একটা হাড়ি সবকিছু শেষ করার জন্য যথেষ্ট ছিল, এর জন্য তুমি নিজেই দায়ী। এরপর ওই রাকা কিং এর মাস্টার সুইসাইড করে। সে মৃত্যুর সময় বলছিল যন্ত্রণা হচ্ছে, কষ্ট লাগছে, আর রাগে আমার মাথার রক্ত টকবক করে ফুটছে, আর আমি এখন এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না এমন এক শক্তির জন্য যেটা সবকিছুকে এক নিমিষেই শেষ করে দিতে পারবে। এরপর সে রেত হয়ে যায়। তখন গীতানে তার কাছে এসে বলে আমার সাথে চলো, আমি তোমার জন্য একটা চমৎকার বডির ব্যবস্থা করে দেব। ওই কিমেরা ভাবে এসব কার জন্য করছো? তাও বলে পপুলার হওয়ার জন্য করেছি। এরপর বর্তমানের সিনটা দেখানো হয়। তাও ওই কিমেরাকে মারার সাথে সাথেই কিমেরার মাথা সম্পূর্ণ ছিটকে পড়ে। ওই কিমেরা বলে ওই অ্যাটাকের ইম্প্যাক্ট এতটাই পাওয়ারফুল ছিল আমার বিবেককে আবার বর্তমানে নিয়ে আসে। 100 ফ্লাওয়ার ইন ফিস্ট ঝড়ের মতো বয়ে চলছে, তবে রাকা কিং কখনোই হারবে না, কখনোই পড়বে না। তখন ওই কিমেরার যেই চোখে প্রাণ ছিল তাও সেই চোখেও ঘুষি মারে, হয়তো তাও ওই কিমেরাকে হারিয়ে দিয়েছে। তখন ওই দুই টাকলাই বলে সাবাস ঝুটিওয়ালা মেয়ে, দেখেছো মনস্টার। আর এক টাকলাই বলে এখন যেহেতু ফাইট শেষ হয়ে গেছে তুমি তো অনেক দুর্বল। এটা বলতে না বলতেই সে দেখে তাও এখনো অটুট হয়ে দাঁড়িয়ে আছে। তখন ওই টাকলাই ভাবে না, এটা মোটেও সহজ ছিল না। বারবার যখন ওই কিমেরা হাত দিয়ে ওই ঝুটিওয়ালা মেয়েটাকে ধরছিল তখন সে বারবার ওই কিমেরার হাত কেটে দিচ্ছিল। সে আসলেই হারের হাত থেকে জয়কে ছিনিয়ে এনেছে, তাও আবার এমন একটা মনস্টারের বিরুদ্ধে যার বডিতে ভিন্ন ভিন্ন শক্তির মিক্স ছিল। পরিশেষে সে তার পরিশ্রমের ফল পেল, এই বিজয়টা হয়েছে হিউম্যান বডির। তখন ওই কিমেরাটা বলে কেমন লেগেছে দেখেছো আমার রাকা কিং কত শক্তিশালী। তখন এক টাকলাই বলে এ এখনো জীবিত আছে, চলো একে পিউরিফাই করে শেষ করি। তখন তাও একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তার সামনে গিয়ে বসে। তাও বলে আমি দেখেছি, আসলেই অসাধারণ ছিল, এখনো আমাকে মাটিতে ফেলার চেষ্টা করছো। আমরা দেখি ওই কিমেরার হাত তখনও তাওকে বারবার চেপে ধরার চেষ্টা করছে। তাও আরো বলে আচ্ছা যাও, আমি মেনে নিলাম তুমি জিতে গেছো, আর তোমার ওই অ্যাটাক আসলেই অসাধারণ ছিল, আর তুমি কখনোই গিভ আপ করোনি, ঠিক একটা মানুষের মতো। তুমি তো আসলেই চমৎকার, তোমাকে হারানো আমার জন্য আসলেই কষ্টসাধ্য ছিল। এরপর ওই কিমেরা তাওকে ছেড়ে দেয় এবং বলে এখন বুঝতে পারছি, আমি আসলে চেয়েছিলাম কেউ যেন আমার কাজের প্রশংসা করে। এরপর ওই কিমেরা বিদায় নিয়ে চিরকালের জন্য চলে যায়। সিন চেঞ্জ হয় পাগলা গ্রিময়ের দিকে, নকল গ্রিময়ে। সে বলে ফায়ারল্যান্ড সিনসিনিস, আর ডালিয়া আর গ্যালিলিওর দিকে অনেক বড় একটা ফায়ার অ্যাটাক ছুড়ে মারে। তখন ডালিয়া বলে শুনো গ্যালিলিও, আমার পাওয়ার তার উপর একটুও কাজ করছে না। গ্যালিলিয়া বলে বুঝতে পেরেছি, এখন এটা আর কোনো বডি নয়, একটা মিট পাপেটের মতো। তারা হয়তো ব্যথা অনুভব করে না, তার মধ্যে আবার ছাগলের মাথাওয়ালাটা বারবার রিজেনারেট করে বিরক্ত করতে করতে পাগল বানিয়ে ফেলে। বুইরা পাদ্রি বলে এদের সরসরি অনেক বেশি স্ট্রং হয়, আমরা এই গ্রিময়ের সাথে কিভাবে লড়াই করব? এই বুইরা তো এমনিতেই কিছু জানে না, না যাই নাই উল্টা পুল্টা কইতাছে। আরে বেটা তুই যাকো লগে আসো, গ্রিময় অগো দোস্ত লাগে, কিছু না যাই নাই গ্রিময়ের নিয়ে ভাষণ দেয়। গ্যালিলিয়া ওই পাদ্রি দুজনকে বলে তোমরা যাও গিয়ে চার্চে হেল্প করো, আর টালিয়া ডিভাইন সার্সারিতে আমাকে সাহায্য করো, আমি স্পাইডার দিয়ে যেভাবেই হোক একে থামিয়ে দেব। তখন ওই ছাগলের মাথাওয়ালা ছাগলটা ছাগলের মতো হাসে আর বলে তোমার কি মনে হয় আমার উপর এই টিরিক কাজ করবে? আমি অভিশপ্ত বই গ্রিমওয়ারের ডিমন গ্রিময়ে। তখন ডালিয়া তার মুখের কথা ওই নকল গ্রিমওয়ারের দিকে ছুঁড়ে মারে আর বলে আরে এখন কি তোমার নাটক থামাবে? আমরা জানি তুমি আসলে নকল। এরপর তারা কনফিউজ হয়ে যায়, তারা ভাবে আরে বিষয়টা এমন নয় তো, আমাদের গ্রিমই আসলে নকল, সে ঘুমানোর সময়ও তো অনেক কিউট লাগে দেখতে। গ্যালিলিয়া বলে ঠিক বলেছ। ডালিয়া বলে তাহলে এখন এটা বলো, তার মানে সে কি আসল? তখন ওই কিমেরা বলে এই যে দেখো, এটা হলো গ্রিমওয়ারের সরসারির শক্তি, যেটা গ্রিমওয়ারের অভিশপ্ত বইয়ের ভিতরে আছে। এই শালা গ্রিমওয়ারের নাম কইতে কইতে মুখস্থ করে লাইছে। কিছু হইলেই গ্রিমওয়ারের শক্তি, কিছু হইলেই গ্রিমওয়ারের বই, অয় মোরক বাসুক এতে কিছু যায় আসে না, তার লক্ষ্য সে প্রমাণ করেই ছাড়বে সেই আসল গ্রিমওয়ে। যাই হোক,
ওই পাগলায় ম্যাজিক কাস্ট করার সাথে সাথেই তার মাথা উইরা গিয়া একটা কিমিরার হাতের উপরে পড়ে। তখন আমরা বুঝতে পারি ওই জায়গায় আরেক মালের আগমন ঘটছে। এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই। ওই নকল গ্রিময় বলে, না এমনটা হতে পারে না। আর ওই ছেলেটি বলে আর্টিক্স অবস্কিউরা। এটা বলার সাথে সাথেই ওই ছেলেটি যে ম্যাজিক রিলিজ করে এতে সব কিমেরা ভর্ষ হইয়া ছাই হইয়া উইরা যায়। তখন ডালিয়া আর গ্যালিলিও আগ কইরা তাকায় থাকে। এরপর ওই ছেলেটি সব কিমেরাকে মারার পর ওই নকল গ্রিময় রেড ধরে বলে, এটা কি কোনো ফাজলামো নাকি? একটাও ডিমন নেই, সব কিমেরা ছিল। এই যে তোমরা দুজন একে নাও আর পিউরিফাই করো দ্রুত। গ্যালিলিয়া, তুমি টাউনের ভিতরে যা যা হচ্ছে সেগুলোকে সিল করার চেষ্টা করো। গ্যালিলিয়া বলে, আচ্ছা ঠিক আছে। এরপর ওই ছেলেটি ওই স্থান থেকে চলে যায়। এরপর ডালিয়া বলে, আচ্ছা তুমি আসলে কে? তখন ওই রেত ভয় ভয় বলে, আমি আসলে একজন সর্সারার ছিলাম। যখন জীবিত ছিলাম এনশিয়েন্ট ম্যাজিক পড়তাম, আর তাই আমি মিস্টার গ্রিমওয়ারের অনেক বড় ফ্যান ছিলাম। এরপর ডালিয়া তাকে পিউরিফাই করে দেয়। ওই পাগলায় পাগলের মতো চিল্লানি মারে। ডালিয়া বলে, তোমার কি মনে হয় সে আসলে? গ্যালিলিয়া বলে, হ্যাঁ সে আসলে সেই ছিল। তো গাইস, এখান থেকেই এপিসোডটির সমাপ্তি হয়। এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, বলুন তো ওই ছেলেটি আসলে কে ছিল? আর এই এপিসোড অনেকটা এমন ছিল যে প্রথমে একটা স্যাড স্টোরি দেখিয়ে লাস্টে একটা মজাদার স্টোরি দেখানো হয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং পাশেই থাকবেন এ ধরনের অসাধারণ কন্টেন্টের জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।